আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রমজান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ আমরা কিছু আমাদের প্রিভিয়াস ঈদের জীবন নিয়ে কথা বলবো। আমরা ছোটোবেলায় ঈদ কেমনভাবে কাটাইছি আর বর্তমান যুগে ঈদ কেমনভাবে কাটে সেসব বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো প্রথমে বলে যে মুরব্বীরা প্রথম। তো ভাইয়া আপনি আগে শুরু করেন আপনার ছোট জীবনে যে আপনি ছোট থাকতে ঈদগুলো কেমনভাবে কাটাইছেন সেটা নিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ ইলিয়াস। আসলে আপনারা আমাদেরকে দেখেন বিভিন্ন সময়, খালি আপনাদেরকে আমরা লেখাপড়া শিখাই, তো যার ফলে আমাদের ভিডিও কেউ দেখে না। তা এখন লেখাপড়ার বাইরেও আমরা যদি একটু গল্প করি, তো এই কারণে দেখি যে মানুষ তার স্মৃতির জায়গায় আসা যায় কিনা। তো যাই হোক, ঈদ আসলে ছোটোবেলায় সবারই ভালো থাকে। আমরা তারপরে তো যারা দেখছেন সবাইকে স্বাগতম। আসলে আমরা জাস্ট একটু গল্প করছি, ঈদ আমাদের মানে হাতছানি দিচ্ছে। তো আমরা হয়তো 2-1 দিনের মধ্যে সবাই ঈদে বাড়ি চলে যাব, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আনন্দ আড্ডা এগুলো হবে। তো আসলে ছোটোবেলার ঈদ আমাদের অনেকগুলো স্মৃতি, মানে আমার মনে আছে জিনিসগুলো, যে আমার বাবা একটু মানে আমরা কষ্ট করেই হয়েছি, আমার মা অনেক কষ্ট করছে। তো আমার মনে আছে যে একবার মনে হয় আমি 4 বছর পর আমরা জামা কিনছিলাম আর কি, মানে আব্বা একটা দিছিল। আরও মনে আছে আমার ছোটো বোনকে নিয়ে গেছিলাম দোকানে। তো আব্বার মনে হয় বাজেট ছিল 150 বা 250 টাকা। তো তখন একটা মখমলের কাপড়, আমার ছোটো বোনটা ছোটোবেলায় মানে ছোটোখাটো ছিল, ছোটো মানুষ তো একটু পুতুলের মতোই ছিল। তো আব্বাকে বলতেছিলাম যে ওকে মখমলের কাপড়টা দিয়ে একটা জামা বানায় দেন, এটা খুব সুন্দর লাগবে ওকে। ওই সময়টা এটা খুব ট্রেন্ডিং ছিল। তো আব্বা মানে একবার দিবেন, আমার সাথে অনেক রাগারাগি যে তুই এটা বললি কেন, এখন ওইটা জেদ ধরছে, ও তো আর ছোটো মানুষ জানে না। কিন্তু ওইটায় আব্বার মনে হয় 600-700 টাকা লেগে গেছে, যার ফলে মানে আমার ওখান থেকে কাটসাট করা লাগছে। মানে আমাকে প্যান্ট কিনে দেয়নি, শার্ট কিনে দিছে আর কি, একজনকে খুশি রাখতে গিয়ে বাকি। তো 4 বছর পর এটা হয়েছে আর কি, এরকম মানে একবার হয়েছে। আর আমরা টিপিক্যালি প্রতি বছর পাই নাই। তো এখন এই জিনিসগুলো আমাদের ছেলেমেয়েরা আসলে বোঝে না বা বোঝার ইয়েও করে না। কালকে কথা বলতেছিলাম, তখন আমার ওয়াইফ মানে তোমার ভাবি বলতেছিল যে মানে ওর যে একটা ঈদ, বাবার কাছে যে চাইতে হবে যে একটা জামা কিনে দাও। আসলে তখন ওই যে আমাদের তারেক ভাই বলতেছিল কথায় যে আপনি খুঁজে দেখেন যে ওর আলমারিতে অলরেডি 5টা গুছানোই আছে যেগুলো ও হাত দেয়নি। তাহলে ওর রিকোয়ারমেন্ট যেহেতু নাই, মানে অভাবটা নাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে এটা আমি হয়তো আল্লাহ আমাকে একটু ভালো রাখছে, কিন্তু বাংলাদেশে আসলে সমসাময়িক এখন ওই জিনিসটা অভাব বলো বা অন্য জিনিস বলো বা যেটাই বলো, এই জিনিসটা মানুষের মধ্যে এখন রিয়েলাইজেশন নাই। মানুষ যে কোনোভাবে পায় আর কি। তো যার ফলে তার আমাদের মানে ছোটোবেলার 90s-এর ঈদগুলো অনেক স্মৃতির। তো তা তোমারটা শুনি একটু। আচ্ছা, ধন্যবাদ অনেক সুন্দরভাবে আপনি আপনার ছোটোবেলার ঈদটাকে উপস্থাপন করার জন্য। আমরা হয়তো আপনার মতো অতটা পাইনি, তবে আমরা পাইছি অনেকটা। দেখা যাইতো যে রোজার ঈদে যদি জামা কাপড় দিত, আমরা কোরবানি ঈদে নেওয়া হইতো না বা দিতে পারতো না এরকম। তো ওই সময়ের ঈদগুলো আসলে এখন আমরা যেটা চিন্তা করি যে বাবা মা কিনে দিবে, আশায় থাকতেছি ঈদের আগের দিন, কিন্তু ঈদের দিন দেখা যাচ্ছে সকালবেলা ঘুমায় আমরা চিন্তা করতাম যে সব মনে হয় রাত্রেবেলা বাবা নিয়ে আসবে, কিনে নিয়ে আসবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গিয়ে নিয়ে আসেনি। তো ওইটা আসলে ওই সময়টা অনেক খারাপ লাগতো। তো তারপরেও দেখা যাইতো কোনো না কোনোভাবে বুঝে একটা পড়ায় দিত, ওইটা পড়েই মাঠে চলে যাইতাম, ঈদগাহ মাঠে সবাই নামাজ পড়তে যাইতো, তাদের সাথে চলে যাইতাম। মানে ওই সময় আসলে ফিলিংসটা অন্যরকম ছিল, যেটা আসলে ওই সময় 10 টাকা পকেটে থাকলেও মনে হইতো যে কত যে আনন্দ, কত যে খুশি। আর এখন 1000 টাকা পকেটে থাকলেও ওই আনন্দটা ফিলটা হয় না। এখন দেখা যায় পোলাপান তাদের 2-4টা জামা কিনে দিলেও তাদের ওই ফিলিংসটা কখনোই আসবে না। এটা আসলে কখনো এটা এই আবেগটা আসলে বোঝানোর মতো না। ওইটা এই জায়গাটাই যেটা মানে তুমি একটা ভালো পয়েন্ট উঠায় নিয়ে আসছো, যে স্যাটিসফ্যাকশনের জায়গা। যে ধরো তুমি যেটা বললা যে 10 টাকা হলে আমাদের এই আমরা খুব খুশি হতাম। তুমি তো 10 টাকা বললা, আসলেই 10 টাকা। আমি কখনো ছোটবেলায় আমার বাবার কাছ থেকে বাড়তি কাজের জন্য 10 টাকা পাই নাই, শুধুমাত্র ওই ঈদ আসলেই 10 টাকা পাইতাম। এবং সেই 10 টাকা থেকে মনে করো যে
মনে হইতো যে ওই যে তখন আইসক্রিম আছে না, ইগলো আইসক্রিম বা কাপ আইসক্রিম, বা ওই যে কাচের বোতলে পেপসি, বোতলটা জমা দেওয়া লাগতো। তো ওইটা ছিল মনে করো বছরের মোস্ট এন্টারটেনমেন্ট আর কি। এটা আমি তোমাকে ওই এখন বলতেছি কেন, যে দেখো লাইফের সবচেয়ে এক্সাইটেড জায়গাটা ছিল যে 10 টাকা পাইলে 6 টাকা বা 60 টাকা দিয়ে কাচের বোতলে পেপসি কিনে খাবো, এবং সেইটাতে আমি মনে করো স্যাটিসফাই, বা আল্লাহ মানে মাফ করুন, মানে বলতেছি যে আমাদের কাছে ওইটা মনে হচ্ছে বেহেশত আর কি। হ্যাঁ, সর্বোচ্চ, মানে মানুষকে বোঝানোর জন্য বলতেছি। কিন্তু এখনকার যে স্ট্র্যাটেজি হয়ে গেছে, মানুষের আসলে লিমিটেশনটা মানুষ ক্রস করে গেছে, মানুষ একটা লিমিটের মধ্যে নাই। কারণ এটার যেটা হচ্ছে যে তুমি ওই সময় তোমার যে এলাকাটা ছিল তার বাইরে তুমি বেশি খবর জানতা না। এখন তুমি ঘরে বসে, তুমি হয় ধরো তোমার বাড়ি পাবনাতে, তুমি গ্রামে বসে যে ছেলেটা আছে তোমার বয়সী ওই সময়, সে কিন্তু জানতেছে বসুন্ধরা সিটির ছাদের উপরে 250 টাকা কফি পাওয়া যায়। তার মানে কি, তার স্ট্র্যাটেজি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু জানতেছে যে 250 টাকার কফি ওখানে খাওয়া যায়। তার মানে সে তার বাজেটটা 10 টাকা থেকে 250 টাকায় চলে গেছে কিন্তু অলরেডি। তাহলে এই যে সামাজিক অবক্ষয়টা যে কোনো জায়গা থেকে, যে আমাদের সমাজে ধরো অশান্তি, পরিবারে অশান্তি, আমাদের মায়েরা দেখো, আমার বাবা সবসময় একটা শাড়ি কিনে দিয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু ওইটাতেই সে খুশি ছিল, যে এইটাতেই তার স্যাটিসফ্যাকশন। আর এখন ধরো পহেলা রমজান থেকে শপিং শুরু হয়, এবং যার যেটা অ্যাবিলিটি আছে, কেউ বাংলাদেশে করে, তারপরে ধরো কথা শুরু করলাম, তোমার পাবনা সবচেয়ে ভালো যে বড় লোক মানুষটা, সে ধরো পাবনায় করলো, তারপরে সেকেন্ড ফেজে ঢাকায়, থার্ড ফেজে সিঙ্গাপুরে, চাইলে ফোর্থ ফেজে ইউএসএতে যেও, মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু হারায় যাচ্ছে। এটার আরেকটা কারণ হচ্ছে, আচ্ছা আমাদের একটু যেহেতু কথা বলতেছি, আমরা ঘাসে যেও বসি। আমরা আজকে একটু বসছি আমরা আজকে, আসলে এটাই ঈদকে নিয়েই আমাদের আসলে একটু আলোচনা, বসে আছি একটা জায়গায় আসছি। তো আপনারা দেখেন সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। তো ভাবলাম যে আমরা একটু গল্প করি। এখন তো আসলে আপনারা সবই দেখেন, সেন্ট মার্টিন দেখেন, এটা দেখেন, কাপল ভিডিও দেখেন, তো আমাদের একটু গল্প গুজব যদি কেউ দেখেন তো ভালো, আমরা আপনাদের সাথে একটু শরিক হলাম ঈদ নিয়ে। তো সেক্ষেত্রে আমরা আছি, কথা বলছি আমি আর ইলিয়াস আমাদের জেডিসি একাডেমির জেনারেল ম্যানেজার, আর আমি তো জানেন। তো ইলিয়াস, যেটা বলতেছিলাম যে তাহলে যেখানে আমরা ছিলাম যে সামাজিক অবক্ষয়, অর্থাৎ মানুষের লিমিটেশন, তো এই জায়গাটায় তুমি হয়তো দেখছো যে অনেক আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে বিয়ে দিতে গেলে পাত্রী পাওয়া যায় না, পাত্রীর জন্য পাত্র পাওয়া যায় না, সংসারে অশান্তি, ডিভোর্সটা বেড়ে গেছে, সামাজিক অবক্ষয়। তাহলে এই জিনিসগুলো কি তোমার কাছে মনে হয় না যে এগুলোর ওই চাহিদার কি বলে এক্সেলারেশন, মানে গাড়ির যে পিক আপ যে চাপ দেয়, ওই যে তুমি যে 10 টাকার কথা বললা, মানে চাহিদাটা এখন 10 টাকার মধ্যে নাই, তো ওইটা একটু তোমার কাছে কি মনে হয়? আসলে মানুষ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার কাছে উন্মুক্ত, যার কারণে সে দেখতেছে, প্রতিনিয়তই দেখতেছে কাপল ভিডিও, বা অমুকে আমার ফ্রেন্ড বিয়ে করে ভালো আছে, সেই জায়গা যাচ্ছে, ওই জায়গা যাচ্ছে, কিন্তু এর পিছনে যে একটা জীবন আছে সেটা তো কেউ দেখতেছে না। এইটা হচ্ছে মূল বিষয়। মানে আমরা 2 মিনিটে একটা ফ্রেম বন্দি দেখতেছি, সে খুব হাসি খুশি আছে, খুব আনন্দে আছে, কিন্তু এর মাঝে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে এটা দেখতেছে না, যার কারণে ওই স্বল্প সময়ের জীবনটা তার নিজের মধ্যে ধারণ করতেছে। মানে যে অডিয়েন্স সে দেখতেছে, সে তার মধ্যে এটা ধারণ করতেছে যে ওই কাপলটা সিঙ্গাপুরে গেছে, এই কাপলটা বসুন্ধরা সিটিতে খাইছে, 2 দিন পর পর 300 ফিটে হাঁসের মাংস খাচ্ছে, কিন্তু সে তো ওইটা দিয়ে হয়তো রেভিনিউ জেনারেট করতেছে, সেই রেভিনিউ খরচ করতেছে। আর দুই হচ্ছে ওই যে তুমি যেটা বললা যে তার ব্যাকগ্রাউন্ডে তো আছে, সে হয়তো আজকে 300 ফিটে হাঁসের মাংস খেয়ে আসছে, আসার পরে বাসায় ড্রেস চেঞ্জ করার আগেই তার সাথে ঝগড়া লেগে গেছে, সেটা তো আমরা ফ্রেমে দেখতেছি না, এবং এটা তো 2 মাস 3 মাসও চলতেছে। তাহলে কিন্তু মানুষ সেটা মনে ধারণ করতেছে যে এটা তারা সারা জীবনই মনে হয় এই প্যাটার্নে চলতেছে। কিন্তু এইখান থেকে যেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি, তাহলে একটা যখন তুমি পাত্র খুঁজতে যাচ্ছ বা পাত্রী খুঁজতে যাচ্ছ, পাত্রীর ইন্টেনশন হচ্ছে সে যে লেভেলেই থাকুক বা পাত্র যে লেভেলেই থাকুক, পাত্রী চিন্তা করতেছে আমার হাজবেন্ড ডিজার্ভ করে ওইভাবে যে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, সেন্ট মার্টিন নিয়ে যাবে, তাই না? রাইট। আসলে ওই যে সেই গল্পের কথার মতোই, মানে আমরা রিলেশন করি হচ্ছে সেম ব্যাচের, কিন্তু আমরা যখন বিয়ে করতে যাই তখন হচ্ছে হাই ক্লাস চিন্তা করি, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলির চিন্তাও থাকে সবসময় যে আমার মেয়েকে একটা গভর্নমেন্ট জব করবে, বা ছেলে ভালো পজিশনে আছে তার কাছে বিয়ে দিব, বা আমার ছেলেকে একটা ভালো পাত্রীর কাছে বিয়ে দিব। মানে চিন্তাধারা থাকে তখন ফ্যামিলি থেকে নিজ পর্যন্ত সবারই চিন্তাধারা একটু হাই লেভেল।
হ্যাঁ, এই জায়গায় তুমি আবার একটা এখানে তোমাকে একটু থামাইলাম, মানে কথায় কথা আসে আর কি। রাইট। যে এই যে চিন্তা, আমি হাই লেভেলটা নিষেধ করতেছি না। ধরো আমরা এমনও দেখছি, আমি ছোটবেলায় আমরা জেলা শহরে মফস্বলে ছিলাম, একজন ভদ্রলোক জজ ছিলেন, উনি আমাদের সাথে বিকেলে এসে ফুটবল খেলতেন। দেখো, সে জজ ছিলেন কিন্তু তার ভিতর ওই হাই অ্যাম্বিশন ছিল না, তার বাসায় তোমার কালার টিভিও ছিল না। হ্যাঁ, নামাজ পড়তেন, আমাদের সাথে খেলতেন। তা আমি হাই লেভেল বলছি, কিন্তু হাই ইনকাম না। হাই ইনকাম তোমার যদি হয় সেটা ভালো, কিন্তু আমরা এখন যেটা হয়ে গেছে যে আমাদের স্ট্র্যাটেজি আমরা ডিজার্ভ করি। তুমি কি করো, তুমি ইঞ্জিনিয়ার, সেটার থেকে বড় জিনিস তুমি ইঞ্জিনিয়ার হয়ে ফ্ল্যাট কিনছো কিনা, এইটা হচ্ছে বেশি ইয়া। তুমি যদি সমাজে যে বলতে পারো যে তুমি ইঞ্জিনিয়ার না, তুমি কি সেটা দেখার বিষয় না। তুমি যদি ছড়াইতে পারো যে আমি ঢাকায় অমুক জায়গায় 2টা ফ্ল্যাটের মালিক, তাহলে দেখবা কথায় কথা আল্লাহ মাফ করুক যে মসজিদের সামনের কাতারে তোমার জায়গা হয়ে যাবে। এটার ব্যাপারে তুমি এটা আসলে বর্তমানে মানে করোনা ভাইরাসের চাইতেও বেশি দ্রুত ছড়াচ্ছে। মানে আমি ফ্ল্যাট ভাইরাস বলি, তোমরা হয়তো শোনো। মানুষের কাছে হচ্ছে এই জিনিসটা দ্রুত ছড়ায় যে হচ্ছে আমার বান্ধবীর বর হচ্ছে পিয়নের চাকরি করে, কিন্তু তার ঢাকায় 2টা ফ্ল্যাট আছে। হ্যাঁ, মানে পিয়নটা বলে না, মানে সে একটা চাকরি করে, ইয়ে করে। আমি পিয়নকে অসম্মান করতেছি না, আমরা দেশে বাইরে কাজ করি, আমরা দেখা যায় যে শ্রমিকদের সাথেও ইয়ে করি, কিন্তু সে একটা মানে টাইটেলটা সে বুঝাচ্ছে আর কি। রাইট, আমি একটা জাস্ট একটা উদাহরণ দিলাম। সমাজে মর্যাদার সহিত পিয়নের থাকার অধিকার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একজন গভর্নমেন্ট অফিসার বা একজন পিয়ন, সে যদি চিন্তা করে যে আমার 2 বছরের মধ্যে ফ্ল্যাট লাগবে, তাহলে তার সাথে জড়িত যে কয়েকশো লোক, এই কয়েকশো লোক ডিপ্রাইভ হবে, কারণ তাদের কাছ থেকে সে বেনিফিট নিয়ে তো ফ্ল্যাটটা কিনবে। অবশ্যই, কারণ হচ্ছে একজন মানুষ যদি চিন্তা করে আমি একটা ফ্ল্যাট কিনবো বা একটা গাড়ি কিনবো, অবশ্যই তার স্যালারি দিয়ে কখনোই পসিবল না। দুর্নীতি করা ছাড়া আসলে এটা কখনোই পসিবল না। আর এই জিনিসটাই হচ্ছে বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যার সৃষ্টি করতেছে। মানে একজন দুর্নীতি করে গাড়ি বাড়ি করতেছে, কিন্তু একজন সৎ থেকে সেটা করতে পারতেছে না, যার জন্য এইটা ঘরে আসলে প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এটাই আর কি বর্তমান সমাজের আসলে প্রেক্ষাপট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের যেটা হচ্ছে, ঈদ থেকে আমরা কোথায় চলে আসলাম। তো যাই হোক, ঈদটা আমরা বলতেছি যে আমরা ঈদে আগে আমরা ওই যে সেই 10 টাকার পেপসির বোতল, ওই জায়গায় আমাদের স্যাটিসফ্যাকশনটা ছিল। আর এখন আমাদের স্যাটিসফ্যাকশনটা কোটি টাকাতে অনেক। যেমন মানে আমার এক স্যার ছিলেন, উনি খুব ভালো মানুষ, তুমি চেনো, ওই যে ডাক্তার প্র্যাকটিস করেন। তো উনি আমাকে বলতেছিল যে রাশেদ, এই ঢাকাতে তুমি যদি এখন, আমি করবো না এটা অনৈতিক বা কিন্তু তুমি যদি আমাকে ঢাকাতে 1.5 কোটি টাকা এখন দিয়ে যাও, এটা আমি 1.5 ঘন্টায় খরচ করতে পারবো। কিন্তু তুমি চিন্তা করো, তুমি যখন আমরা ছিলাম 90s-এ, আমাদের কাছে 200 টাকা দিলে আমরা কোথায় খরচ করবো আমরা খুঁজে পেতাম না। তাহলে এখন হয়ে গেছে কি, ওই যে জায়গাটা হয়ে গেছে যে আমরা দেখে দেখে সবকিছু জানি, সবকিছু এখন আমরা চিনে ফেলছি। চিনে ফেলতে যে এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা যেমন তোমার মনে করো, আগে আমার বাড়ির লালমনিরহাটে, আমার ওখানে একজন গরুর মাংস যে 40 টাকা বিক্রি করতো, ঢাকায় সে গরুর মাংসটা হয়তো 200 টাকা বিক্রি করতো। এখন কিন্তু এটা বাজারটা লেভেল হয়ে গেছে, এটা ঠিক আছে। ওটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। কিন্তু বাকি যে দিকটা হচ্ছে যে এই যে মানুষের হাই অ্যাম্বিশন, আমাদের যে আজকে কথাটার উদ্দেশ্য যে হাই অ্যাম্বিশনে আমি যাব, আমি যদি এলিজিবল হই। মানে এখন তুমি আমার গাড়ি দেখতেছো, কিন্তু এই গাড়িটা তো আমি আর্নিং করে কিনে আমি গাড়িটা ডিজার্ভ করছি, তার মানে এখন আমি ঠিক আছি। কিন্তু এটা যদি আমার যখন আর্নিং ছিল না, তখন যদি আমি এটা চিন্তা করতাম, তাহলে তো জিনিসটা খুব ভয়ানক হতো আর কি। ওই সেই ঘুরে ফিরে সেই কথাই আসে যে সিরা কথায় শুয়ে আসলে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো, কিন্তু হচ্ছে সেটা ধারণ করে যদি হচ্ছে ওই সময়ই চাই, ওটা আসলে সম্ভব না, ওটা আসলে ধারণ করা ঠিক না। কিন্তু আমি চিন্তা করি হ্যাঁ, আমি এক সময় এলিজিবল হয়ে এই পর্যায়ে যাব, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষণিকের জন্য ওই চিন্তা করে ওইটা নিয়েই যুদ্ধ করবো, এটা আসলে ঠিক না। হাই অ্যাম্বিশনটা থাকতে হবে যে আমি আমার দক্ষতাকে স্কিল করে আপ করে আমি এটা অ্যাচিভ করব। সেটা আল্লাহ দিলে দিবে, না দিলেও দিতে পারে, কিন্তু আমার পরিশ্রম বা আমার দক্ষতার মধ্যে এটা থাকতে হবে, এটা ঠিক আছে। কিন্তু বাকিটা তো যাই হোক, এখন লাস্ট আমরা তাহলে শেষ করব। মানে তুমি জাস্ট, আমরা তো মানুষকে স্কিল আপ করি, দক্ষ করি, ফ্রিল্যান্সিং, যাই হোক আজকে আনতে চাচ্ছিলাম না এটা সামনেই। তো তারপরে তুমি বলতে পারো এটা নিয়ে যে মানুষকে মানে জাস্ট, আমি তো সবসময় বলি তুমি প্র্যাকটিক্যালি যে একটা যে একদম জায়গা থেকে শুরু করছো আমার সাথে, আমরা একসাথে কাজ করতেছি, তো তুমি এগুলো ফিলও করো যে অনেক প্রশ্ন করে মানুষ,
তাহলে সেই জায়গাটা তুমি একটু বলতে পারো যে মানুষকে কোন জায়গায় গেলে ইয়ে করা যেতে পারে বা মানুষ আস্তে আস্তে কোন জায়গাটা যেতে পারে আর কি, সময়ের ব্যাপারটা। আচ্ছা, তো ফিনিশিংয়ে আমি একটা টাচি বা সবাইকে একটা কথাই বলবো, যেটা আমরা প্রতিনিয়ত প্রশ্নের শিকার হচ্ছি এবং দেখতেছি, যেটা আমরা যেটা প্রতিনিয়ত প্রশ্ন পাই যে আসলে আমি এখান থেকে আসলে শিখতে পারবো কিনা, আমি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা, এটার কথা পরে। আগে মনে হচ্ছে আপনি আগে স্কিল আপ হন। আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা মানুষই স্কিল, কিন্তু আমরা মূল বিষয়গুলো জানি না, যার কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিভ্রান্তি থাকে। তো আমরা ইনকামের আগে আমরা সবসময় একটা জিনিস আমরা ধারণ করি, চিন্তা করি, তাহলে আমরা সাকসেস হতে পারবো, সেটা হচ্ছে স্কিল। আপনি আগে নিজে স্কিল হন, আপনাকে ইনকামের দিকে ধাবিত হতে হবে না, আপনার এই স্কিলই আপনাকে ইনকাম এনে দেবে। তো সবাই ভালো থাকবেন, এই বলে আমার শেষ করতেছি। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, তো এখন এইখানে জাস্ট সবাইকে ঈদ মোবারক। ইলিয়াসের যে কথাটা জাস্ট আমি শেষ করে দিব। স্কিলের কথাটা আসলো দেখে সে আছে সামনে, আমি বলি আজকে জাস্ট এক্সাম্পল। তুমি তোমার কি মনে আছে প্রথম যে আমি তোমাকে একটা ড্রয়িং করতে দিছিলাম, মানে স্কিলের কথাটা যেহেতু আসছে, তুমি এখন নিজেকে বিচার করো যে তোমার সাথে আমার কতদিন আগে সম্পর্ক এবং তোমাকে আমি ট্রায়াল হিসাবে দিছিলাম। এখন তোমার ওই কাজটাকে তুমি মূল্যায়ন করো তোমার জায়গায় এখন, যে তুমি যেটা করে দিছিলা এটা কি আমি আমেরিকার কোনো ক্লায়েন্টকে দিতে পারতাম কিনা? এটা কখনোই সম্ভব না। আচ্ছা, এখন ওইটা একটু বুঝায় বলো, তাহলে হবে। আসলে একটা জিনিস কি, আপনি যদি নিজেকে ধারণ করেন যে আপনি স্কিল হবেন, আপনার স্বপ্ন, ধ্যান, জ্ঞান সবসময় ওই দিকেই থাকতে হবে। আমি আমার প্রথম জীবনের কথা বলি। আমি আজ এই পর্যায়ে আসছি, আমার অবশ্যই পুরা কৃতিত্ব হচ্ছে রাশেদ স্যারের। আর আমার নিজেরও ইচ্ছা ছিল, যার কারণে আমি আসতে পারছি। আর সাপোর্ট না থাকলে আসলে সম্ভব না, আর নিজের ইচ্ছা শক্তি না হলে সম্ভব না। তো প্রথমে আমাকে ট্রায়ালের জন্য যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল, একটা পাইলট ড্রয়িং, লেআউট ড্রয়িং, তো আসলে আমি এখন নিজে ওইটা কল্পনা করলে লজ্জা লাগে যে আমি কি কাজটা করছিলাম। তো সেই দিক থেকে বলি, তখন আসলে ওই দিন যদি আমাকে যদি রাশেদ স্যার যদি উৎসাহ না দিত, তাহলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আর সবাইকে একটা কথাই বলি যে জীবনে আসলে সুযোগ আসে ছায়া হয়ে বা বিভিন্ন মাধ্যমে, আপনি সেটাকে আপনাকে ক্যাচ করতে হবে এবং নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে আপনি আগাইতে পারবেন। না, অনেক ধন্যবাদ ইলিয়াস। আসলে বিষয়টা এরকম না যে আমার জন্য তোমার ইচ্ছাটা ছিল, তুমি দেখছো, আমি এই কথাটা উঠাই নিয়ে আসছি এই কারণে যে তুমি অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারছো যে এই কাজটা ঠিক ছিল না। এখন তুমি যখন বুঝবা যে এই কাজটা আমি দক্ষ হই নাই, তাহলে তুমি ভুলগুলো শুধরাতে পারবা এবং আস্তে আস্তে দক্ষ হতে পারবা। তো যাই হোক, আজকে ভালো দিনে আমরা এই কথাগুলো বলবো না। আপনাদের যদি কোনো উপকার লাগে বা আপনারা যদি উৎসাহিত হন, আমাদের এই গল্প দেখে যদি আপনাদের সামান্যতম কোনো উপকারে আসে, আমরা ধন্য হব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।